গত পর্বে আমরা জেনেছি বিদেশে পাসপোর্ট, ভিসা ও টাকা সমেত ব্যাগ চুরি হয়ে গেছে অলির। এই পর্বে আমরা জানব কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য গোলা, বারুদ, কামান জোগাড় করছে। সারাদিন একটানা বৃষ্টি পড়ছে। এবছর বৃষ্টি অতি প্রবল। পুকুর, ডোবা, খাল, বিল এখন জলে টইটম্বুর। নদীগুলো ভরাট হয়ে গিয়ে তটরেখা ছাপিয়ে যেতে চাইছে। কোনো কোনো জেলায় বন্যা শুরু হয়ে গেছে। চতুর্দিকের প্রকৃতি এখন সজল। শ্রাবণ মাস ভরসার মাস, আবার দুঃখেরও মাস। বর্ষার জল পেয়ে ধান গাছ খলখলিয়ে বাড়ে, আবার অতিবৃষ্টি হলে সব নষ্ট হয়ে যাবারও আশঙ্কা থাকে। এবারের ফসলের সম্ভাবনা এ পর্যন্ত ভালোই, তবে একটানা বর্ষণ হলে অন্যান্য রোজগারপাতি বন্ধ থাকে। হাট বাজার ঠিক মতন বসে না। বাংলাদেশের ৭.৫ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের দিন আনি দিন খাই অবস্থা। এক একটা দিন নষ্ট হলে তাদের উনুনে আঁচ পড়ে না। অবশ্য জনসংখ্যা এখন আর ৭.৫ কোটি নেই, বেশ কমতে শুরু করেছে। এর মধ্যেই ৭৫-৮০ লাখ মানুষ পাড়ি দিয়েছে ভারতের দিকে। কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, চিটাগাং, দিনাজপুরের সীমান্ত দিয়ে এখনও প্রতিদিন হাজারে হাজারে নারী পুরুষ চলেছে এই বৃষ্টির মধ্যে, সামান্য পোঁটলাপুটলি মাথায় করে। দুবেলা আহার না জুটলেও মানুষ নিজের ভিটেমাটি ছেড়ে চলে যেতে চায় না। তবু এরা যাচ্ছে নিছক প্রাণ বাঁচাবার আশায়। এরা চোখের সামনে জ্বলতে দেখেছে গ্রাম, গুলি খেয়ে লুটিয়ে পড়তে দেখেছে দলে দলে মানুষকে। স্বামীর সামনে ধর্ষিতা হয়েছে স্ত্রী, ভাইকে খুন করে কেড়ে নিয়ে যেতে দেখেছে বোনকে। এমনকি শিশুর শরীরও ছিন্ন ভিন্ন হয়েছে বেয়নেটে। বৃষ্টি, বাদলা, জলকাদার মধ্য দিয়ে উদ্ভ্রান্ত এই পলাতকরা জানে না সীমান্তের ওপারে গিয়ে তারা কী পাবে। তবু তারা ছুটছে তারা খাওয়া অসহায় প্রাণীর মতন, এবং পথের মধ্যেও কোনো কোনো দল পড়ে যাচ্ছে হানাদারদের সামনে। ভারত সীমান্তের ঠিক ওপারের ছোট ছোট শহরগুলিতে হঠাৎ জনসংখ্যা হয়ে গেছে দ্বিগুণেরও বেশি। এত শরণার্থীদের আশ্রয় দেবার ব্যবস্থা করতে হিমশিম খেয়ে যাচ্ছে রাজ্য সরকারগুলি, যারা এমনিতেই নিজেদের নানা সমস্যায় জর্জরিত। আগেকার উদ্বাস্তুদের সমস্যারই সমাধান করা যায়নি। ভারত সরকারকে নতুন করে খুলতে হচ্ছে শরণার্থী ক্যাম্প। একদলের জন্য মাথার উপর আচ্ছাদন, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করতে না করতেই এসে যাচ্ছে আরও দলের পর দল। এই জনস্রোতের বিরাম নেই। আরও কত মানুষ আসবে, কতদিন থাকবে এরা? সারা পৃথিবী এই ব্যাপারে নির্বিকার। কোনো কোনো দেশ শরণার্থীদের কিছু সাহায্য পাঠিয়ে তাদের বিবেকের দায় চুকিয়ে দিচ্ছে। মূল সমস্যা সমাধানের ব্যাপারে কারোর কোনো আগ্রহ নেই। বৃষ্টি পড়ছে কলকাতা শহরেও সারা রাত এবং পরের দিন। বৃষ্টিতে বড় শহরের জনজীবন একেবারে স্তব্ধ হয়ে যায় না। কিছু কিছু গাড়ি ঘোড়া চলে, অফিস কাছারি খোলা থাকে। কলকাতার জনসংখ্যাও স্ফীত হচ্ছে দিন দিন আশ্রয় প্রার্থীদের আগমনে। বাংলাদেশের ভদ্রলোক শ্রেণীর শরণার্থীরা কোনো ক্রমে মাথা গোঁজবার স্থান পেয়েছে কলকাতায়। আর দমদম বিমানবন্দরের পর থেকে যশোর রোডের দুধারে বনগাঁ সীমান্ত পর্যন্ত সারি সারি ক্যাম্পে জড়ামড়ি করে রয়েছে লক্ষ লক্ষ নাম না জানা নারী পুরুষ। শ্রমিক অসন্তোষ, খাদ্যাভাব, দল বদলের রাজনীতি, নকশালপন্থী যুবকদের সশস্ত্র আন্দোলন, এই সব সমস্যায় পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ও অর্থনীতি বিপর্যস্ত। তার উপর হঠাৎ এই লক্ষ লক্ষ অনাহুত অতিথিদের চাপ। এদের আহার বাসস্থানের বন্দোবস্ত করার দায়ের চেয়েও আরেকটা বড় ভয় সবসময় অনেকের মনে জেগে আছে। আবার নতুন করে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে না তো? ৪৭ সালের পর থেকে যারা বাস্তুচ্যুত হয়ে এসেছে, যাদের অনেকেই এখনও মানবেতর প্রাণীর মতন জীবন কাটাতে বাধ্য হচ্ছে, তাদের মন থেকে তিক্ততার স্বাদ মুছে যাবার কথা নয়। তারা কি এই নবাগতদের মেনে নেবে? বিদেশি চর ও স্বার্থান্বেষী উস্কানিদারও এই সুযোগে গণ্ডগোল সৃষ্টি করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেরকম কিছু এখনও দেখা যায়নি। বরং পশ্চিমবাংলার অধিকাংশ মানুষ আবেগে উত্তাল হয়ে উঠেছে। অনেকদিন পর যেন উভয় বাংলার শিক্ষিত শ্রেণীর মধ্য থেকে মুছে গেছে বিচ্ছেদের রেখা। ধর্মের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে ভাষার টান। নতুন করে সবাই ভাবতে শুরু করেছে যে রাজনৈতিক কারণে বাংলাদেশ দ্বিখণ্ডিত হলেও পারস্পরিক আদান প্রদান ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ঠিক হয়নি। কলকাতার অফিসগুলিতে কর্মচারীরা মাসে ১ দিনের বেতন দান করছে শরণার্থীদের। ভারত সরকার শরণার্থীদের ব্যয় বহন করার জন্য অতিরিক্ত ডাকমাশুল চাপালে কেউ আপত্তি করেনি।
দূরবর্তী জেলা শহর গ্রামগঞ্জের মানুষও অসহায় বহিরাগতদের জন্য জায়গা করে দিচ্ছে। যাদের আবেগ কম তারা সংশয়বাদী হয়। এমন মানুষও আছে যারা হিন্দু মুসলমানদের প্রশ্ন ভুলতে পারে না। প্রকাশ্যে কিছু না বললেও তারা ঘরোয়া আলোচনায় প্রশ্ন তোলে। এই মুসলমানদের এখন তো আদর যত্ন করে খাওয়ানো হচ্ছে, সব মিটে গেলেই দেখা যাবে ওরা আবার আমাদের শত্রু হয়ে গেছে, চুটিয়ে ভারতের নিন্দে করবে। এখন তো খুব বাংলা বাংলা করছে, কিন্তু আসলে ওদের মন প্রাণ আরবের দিকে। যাদের গায়ে দেশ বিভাগের আঁচড়টিও লাগেনি তাদেরও কারো কারোর মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে হিন্দু সাম্প্রদায়িকতা। পাকিস্তান দুটুকরো হয়ে যাবার সম্ভাবনায় তারা খুশি, কারণ পাশের মুসলমান রাষ্ট্রটি এবার দুর্বল হয়ে যাবে। যদি বাংলাদেশ বলে নতুন রাষ্ট্রটির সত্যিই জন্ম হয় তাহলে তার উপরে চোখ রাঙানো যাবে যখন তখন। তারা চাপা গলায় বলে, আরে এই যে 70-80 লাখ মানুষ ওপার থেকে এসেছে, এদের মধ্যে মুসলমান কজন? ক্যাম্পগুলোতে দেখো গিয়ে বেশিরভাগই হিন্দু। কিছু মুসলমান নেতা আর বুদ্ধিজীবী কলকাতায় বসে মজা মারছে, তারা আর কজন? পাকিস্তানের মিলিটারি তো হিন্দুদেরই মেরে মেরে তাড়াচ্ছে। এরপর কি এরাও পার্মানেন্টলি এদেশে থেকে যাবে? এইসব সংশয়বাদীরা অবশ্য প্রকাশ্যে গলা খুলতে পারছে না। অফিসে, ক্লাবে, পাড়ায় পাড়ায় আড্ডায় এখন কেউ সাম্প্রদায়িকতার সামান্য ইঙ্গিত দিলেই অন্যরা রে রে করে উঠে প্রতিবাদ জানায়। পাকিস্তানি সামরিক বাহিনীর অস্ত্রাঘাতের এই একটা মাত্র সুফল দেখা যাচ্ছে এখন। দুদিকের বাংলার অন্তত কয়েক কোটি মানুষ বুঝতে পেরেছে সাম্প্রদায়িক বিভেদের ভুল। বৃষ্টিতে জল জমে গেছে কলকাতার রাস্তায়। আজ অনেকেই বাড়ি থেকে বেরোতে পারেননি। মামুনের মতন কয়েক হাজার নির্বাসিত মানুষ জানলার ধারে দাঁড়িয়ে বিষণ্ণ মনে ভাবছে কবে নিজের দেশে, নিজের বাড়িতে, নিজের বিছানায় ফিরে যাওয়া যাবে। বৃষ্টি পড়ছে ঢাকায়, বৃষ্টি পড়ছে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, খুলনায়। বৃষ্টির সূক্ষ্ম সূক্ষ্ম কণায় যেন ছড়িয়ে পড়ছে মন খারাপের বীজাণু। আগামী দিনগুলি আরও কত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে কেউ জানে না। ভয় ও আশঙ্কার বদলে আস্তে আস্তে বুকে জমছে নৈরাশ্য। ঢাকা শহরে মুক্তিবাহিনীর গোপন তৎপরতা বন্ধ হয়ে গেছে হঠাৎ। পাকিস্তানি মিলিটারি ও পুলিশ একযোগে ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার ছেলেকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে কতজনকে এখনও আটকে রেখেছে আর কতজনকে হত্যা করে নদীর জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে লাশ, তা কেউ জানে না। রুমির আর কোনো সন্ধান পাওয়া যায়নি এ পর্যন্ত। রুমির বন্ধুরা বদি, চুল্লু, জুয়েল, কাজী, বাসার, বেনায়েত এরা কেউই ফেরেনি। ওদের শেষ দেখা যায় এসপিএ হোস্টেলে, যেটা এখন আর্মি ইন্টেলিজেন্সের ঘাঁটি। জাহানারা ইমামের মাথা খারাপ হয়ে যাবার মতন অবস্থা। শেষ পর্যন্ত তিনি পাগলা বাবার আখড়ায় গিয়ে ধর্ণা দিয়েছেন। পাগলা বাবা একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন পীর। তিনি নাকি দূরের অনেক কিছু দেখতে পান। শিক্ষিতা যুক্তিবাদী জাহানারা ইমামের আগে এসব পীর ফকিরে বিশ্বাস ছিল না, কিন্তু মায়ের প্রাণ যে একটু ভরসা দেবে তাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। পাগলা বাবার আস্তানায় এখন এরকম প্রচুর ব্যাকুল মা বাবার ভিড়। সেখানে বড় করে মিলাদ মাহফিল হয়। পাগলা বাবা একদিন জায়নামাজে বসে খাস দেলে ধ্যান করে জেনেছেন যে রুমি ও আরও অনেকে বেঁচে আছে। তিনি ওদের শিগগিরই মুক্ত করে আনবেন। আজ এই বৃষ্টির মধ্যেও জাহানারা ইমাম 10 অমৃতি নিয়ে এসেছে পাগলা বাবার আশ্রমে মিলাদের জন্য। বৃষ্টি পড়ছে গ্রাম বাংলায়, বৃষ্টি পড়ছে চট্টগ্রাম ত্রিপুরা সীমান্তে। মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে আজ সবাই হাত গুটিয়ে বসে আছে। কেউ কেউ গুলতানি করছে, কেউ কেউ বিমর্ষ মুখে চেয়ে আছে বাইরের দিকে। ওই মাঠঘাট পেরিয়ে কোনো এক জায়গায় তাদের বাড়ি, সেখানে ফেরা যাবে না। যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতিরোধ লড়াই শুরু হয়েছিল, হঠাৎ তাতে ভাটা পড়েছে কয়েক সপ্তাহ ধরে। পাকিস্তানি বাহিনী যেন নতুনভাবে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে এবং সৈন্য সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধাদের ঠেলে সরিয়ে দিয়েছে সীমান্তের ওপারে। এখন তাদের ওপর চোরাগোপ্তা আক্রমণ চালিয়েও সুবিধে করা যাচ্ছে না। অযথা শক্তিক্ষয় হচ্ছে মুক্তিবাহিনীর। এরপর কি হবে? পৃথিবীর অন্য কোনো দেশ তো দূরের কথা, ভারত সরকারই আজও স্বীকৃতি দেয়নি বাংলাদেশকে। অর্থবল নেই, অস্ত্রবল নেই, শুধু মনের জোর নিয়ে আর কতদিন লড়াই চালানো যাবে? মনের জোরও নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। একটি পরিত্যক্ত স্কুল বাড়ির বারান্দায় বসে গোটা 5 স্টেনগান পরিষ্কার করছে বাবুল চৌধুরী। তার ওপর এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এই অস্ত্রগুলো ঠিক মতন কাজ করছে না। পরিষ্কার করার পর গুলি চালিয়ে পরীক্ষা করে দেখতে হবে। বারান্দার অন্য এক প্রান্তে মুক্তিযোদ্ধাদের একটা ছোট দলের মধ্যে তীব্র তর্কাতর্কি থেকে এখন কুৎসিত গালাগালি শুরু হয়ে গেছে। বাবুল সেদিকে একবারও মুখ ফেরায়নি। কোনো কাজ নেই বলে এরকম ঝগড়া আর দলাদলি শুরু হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এমনকি দিন তিনেক আগে একজন মুক্তিযোদ্ধা খুন হয়েছে এই ক্যাম্পের মধ্যে। অ্যাকশনের সময় এরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারে, কিন্তু আলস্যের সময় ফুটে বেরোয় কে কার শত্রু ছিল আগে, কে আওয়ামী লীগের আর কে ন্যাপের। সিরাজুল এখানে নেই। ভারতের কোনো গুপ্ত জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ কোনো ট্রেনিংয়ে। বৃষ্টি পড়ছে করাটিয়া, গোপালপুর, কোদালিয়া, নিয়ামতপুর, নাটিয়াপাড়া, জগন্নাথগঞ্জ, পাকুল্লা, মির্জাপুর, ভাতকুড়া, ভুয়াপুর, পাথরাইলচণ্ডী, কালিহাতি গ্রামে। বর্ষণ হচ্ছে সারা বাংলার আকাশে। এই বৃষ্টির মধ্যেও চাষিকে বেরোতে হয়েছে মাঠে। জেলের নৌকো ভেসেছে নদীতে। তাঁতি বন্ধ করেনি তাঁত। এমনকি যে ভিখারিনীটি রোজ গান গেয়ে ভিক্ষে করে, সেও ভিজতে ভিজতে যাচ্ছে এ বাড়ি থেকে ও বাড়ি। অন্য চিন্তা বড় চিন্তা। ভাত এমন চিজ, খোদার সঙ্গে 19-20। অনেক মানুষ জানেই না দেশ কাকে বলে, স্বাধীনতা কী বস্তু। করাচি, রাওয়ালপিন্ডি তো দূরের কথা, এইসব মানুষ অনেকেই ঢাকা শহরও চোখে দেখেনি। 10-15 মাইল বৃত্তের পরিধিতেই এদের কেটে যায় সারাটা জীবন। রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ বা ঢাকায় বসে যারা শাসনযন্ত্র চালায়, তারা উর্দুতে কথা বলে না বাংলায় কথা বলে, তাতে এদের কিছুই যায় আসে না। হিন্দু জমিদারদের আমলেও এরা পেট ভরে খেতে পায়নি, পাকিস্তানি আমলেও এদের দুবেলা ভাত জোটার নিশ্চয়তা নেই। বাংলাদেশের যুবশক্তির একটা অংশ যেমন মুক্তিযুদ্ধে যোগ দিতে গেছে, তেমনি আবার একটা বেশ বড় অংশ তৈরি করেছে রাজাকার আলবদর বাহিনী। পাকিস্তানি সৈন্যরা এদের কাজে লাগায় লুটতরাজ, হিন্দু বিতাড়ন ও মুক্তিযোদ্ধাদের সন্ধান দেবার জন্য। 97% জন লোক শেখ মুজিবকে ভোট দিয়েছিল, কিন্তু তাদের অনেকেই এখন পাকিস্তানি অত্যাচারীদের সমর্থক। অনেক অধ্যাপক, স্কুলমাস্টার, জেলা পরিষদের প্রেসিডেন্টও এখন শান্তি কমিটির উৎসাহী সদস্য এবং গণহত্যার অংশীদার। পবিত্র ইসলামের নামে শপথ নিয়ে যে কোনো অমানবিক বিভৎস কাজ করতেও তাদের আটকায় না। আবার অল্প বয়সে নিরক্ষর এমন অনেক ছেলে রাজাকার হয়েছে যাদের একটুও বোধ নেই যে রাজাকার হওয়াটা কিছু অন্যায় ব্যাপার। তাদের মুরব্বীরা যা বলে তারা তাই শোনে। রাজাকার হলে তারা হাতে দুটো পয়সা পায়, অস্ত্র পায়, দুবেলা আহার জোটে। লোকের বাড়িতে আগুন জ্বালালে কিংবা হাটবাজার লুট করলে কেউ কোনো শাস্তি দেয় না, ইও তো এক মজার ব্যাপার। আত্মরক্ষার জন্য মানুষকে কত কিছু সহ্য করতে হয়, সেই তুলনায় ধর্মত্যাগী বা এমন কি বড় কথা। 25শে মার্চের পর যেসব এলাকার হিন্দুরা পালিয়ে যেতে পারেনি, তাদের মধ্যে কেউ কেউ ধর্মান্তরিত হয়ে প্রাণে বেঁচেছে। এবার হিন্দুদের বিরুদ্ধে সরকারি প্রচারও তীব্র। ঢাকায় হিন্দু নামের রাস্তাগুলির সবকটার নাম পরিবর্তন করে ঘোষণা জারি হয়েছে। পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষ জানে যে পূর্বাঞ্চলে বিভেদমূলক গণ্ডগোল শুরু করেছে হিন্দুরা এবং সীমান্ত সংঘর্ষ হচ্ছে হিন্দু ভারতের শত্রুতায়। পাকিস্তানি আর্মি হিন্দু বিচ্ছিন্নতাবাদীদের শায়েস্তা করছে, এটা তো দোষের কিছু নয়। সামরিক শাসন এখন শক্ত থাবা গেড়ে বসেছে। বাংলাদেশের সব জেলাগুলিতেই বেছে বেছে নির্মূল করা হয়েছে বিদ্রোহীদের। ভারতীয় আকাশবাণী কিংবা স্বাধীন বাংলা বেতার যাই বলুক, একথা সত্যি যে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা ফিরে এসেছে অনেকখানি। স্কুল কলেজ খোলানো হয়েছে জোর করে। অফিস, ব্যাংক, কলকারখানা আবার চালু হয়েছে। মনে মনে যারা বাংলাদেশের স্বাধীনতার সমর্থক, তারাও মুখ বুজে এখন বাধ্য হয়েছে কাজে যোগ দিতে। শান্তি কমিটিগুলিকে দেওয়া হয়েছে অপর্যাপ্ত ক্ষমতা। টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলের মাঠে এক জনসভায় শান্তি কমিটির সেক্রেটারি অধ্যাপক আব্দুল খালেক ঘোষণা করল যে পাকিস্তানে একমাত্র মুসলমানরাই থাকবে। পাকিস্তান ইসলামী রাষ্ট্র। এ রাষ্ট্রে মুসলমান ব্যতীত অন্য জাতের কোনো নাগরিক অধিকার নেই। নিচু জাতের হিন্দু যেমন ধোপা, নাপিত, ম্যাথর, মুচিদের রেখে দেওয়া হবে, কারণ মুসলমানরা ওই ধরনের ছোট কাজ করে না। অন্য হিন্দুরা স্বেচ্ছায় মুসলমান হলে পাকিস্তানি হতে পারবে, কিন্তু উদ্দেশ্য হাসিলের জন্য কোনো হিন্দু মুসলমান হলে তাকে কোরবানি করা হবে। এর আগে অনেক হিন্দুকে হানাদার রাজাকাররা খুন করেছে। অনেক হিন্দু ভারতে পালিয়েছে।
ভারতের শরণার্থী শিবিরগুলোর দুরবস্থা ও মড়কের খবরও পৌঁছেছে এখানে। তাই কিছু হিন্দু মনে করেছিল, যা হয় হোক, তবু পিতৃপুরুষের ভিটেমাটি ছেড়ে বিদেশ বিভুঁয়ে মরতে যাব না। এবার তাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। আব্দুল খালেক হিন্দুদের নামের তালিকা তৈরি করে ফেলেছে। এখন আর তাদের পালাবারও উপায় নেই, পালাতে গেলেও মরতে হবে। টাঙ্গাইলের বড় মসজিদে শুরু হলো দীক্ষার অনুষ্ঠান। নিকুঞ্জ বিহারী সাহা, দুলাল কর্মকার, অসিত নিয়োগী, হরিপদ সরকার, বাদল বসাক, বিজয় চৌধুরী এইসব নামের প্রায় ৩০০ জনকে দাঁড় করানো হলো মসজিদের বাইরে। শান্তি কমিটির নেতারা তাদের প্রত্যেককে উপহার দিল একটি করে টুপি। তুলা নামের এক মোল্লা এদের ওজোর নিয়মকানুন ও কলেমা শেখাবার দায়িত্ব নিল। এই তুলা বড় মসজিদে দীর্ঘদিন আজান দিয়ে আসছে। আজ সে দারুণ খুশি। এতদিন আজান দেওয়ার পুণ্যে সে এতগুলি কাফেরকে দীক্ষা দেবার দায়িত্ব পেয়েছে। এবার সে সরাসরি আল্লাহর খাস দরবারে পৌঁছে যাবে। এই মজা দেখার জন্য মসজিদের সামনে ভিড় করে এসেছে হাজার হাজার মানুষ। তাতেও অধ্যাপক আব্দুল খালেকের খুব রাগ। তিনি চিৎকার করে ধমকাতে লাগলেন, এদের দেখার কি আছে? এরা কেউ আল্লাহর ফেরেস্তা না, এরা এখনও কাফের, এখনও মুসলমান হয়ে সারেনি। তবু যেন শুরু হয়ে গেল উৎসব। নবদীক্ষিত মুসলমানদের মিষ্টি খাওয়াবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। নিকুঞ্জ সাহা, দুলাল কর্মকারদের দল রহিমউদ্দিন, কলিমউদ্দিন হয়ে বাড়ি ফেরার একটু পরে সেখানেও ধেয়ে এলো ধর্মের ধ্বজাধারীরা এবং কৌতূহলী জনতা। শুধু পুরুষরাই তো মুসলমান হলে চলবে না, বাড়ির মহিলাদেরও ধর্মান্তরিত করাতে হবে। এতে আর আপত্তি করার কি আছে? পুরুষরা জাত বদলালে মেয়েরাই বা বাকি থাকে কেন? মেয়েদের মতামত নেবার প্রশ্নও ওঠে না। মগরেবের নামাজের পর শুরু হলো মেয়েদের দীক্ষা দেবার পালা, অতি শর্টকাট পদ্ধতিতে। অন্তঃপুরচারিণী হিন্দু মহিলারা পরপুরুষের সামনে আসবে না, তাই একখানা কালো শাড়ির এক প্রান্ত ধরে বাইরে দাঁড়ালেন ইমাম সাহেব। সেই শাড়ির অন্য প্রান্তটি ধরে রইল অন্দরমহলের লক্ষ্মী রানী, সিদ্ধি রানী, জ্যোৎস্না রানী, মিনু, পলি, অর্চনারা। ইমাম সাহেব কলেমা উচ্চারণ করলেন। ভেতর থেকে ফোঁপাতে ফোঁপাতে ওইসব মেয়েরা সে উর্দু শ্লোকের কতটা সঠিক প্রতিধ্বনি করল সে বিচারের দরকার নেই, ওতেই হবে। বাইরে জনতা জয়ধ্বনি করে উঠল। এইভাবে ধর্মান্তরের অনুষ্ঠান চলতে লাগল দিনের পর দিন। শুধু সাহা, বসাক চৌধুরীরাই নয়, চক্রবর্তী, ভট্টাচার্যরাও বাদ পড়ল না। এবং তারা যে প্রকৃত মুসলমান হয়ে উঠেছে তা প্রমাণ করার জন্য অতি উৎসাহ দেখিয়ে তারা নামাজের জমায়েতে বেশি বেশি ভিড় করে। অনেক সময় দেখা গেল পুরনো মুসলমানদের চেয়ে নব্যরাই মসজিদে আসছে সংখ্যায় বেশি। অভ্যেস নেই বলে কেউ কেউ নামাজ পড়তে গিয়ে হাঁটুতে চোট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। সেরকম একজনকে এক কট্টর মৌলবাদী দয়াপরবশ হয়ে বলল, আপনি শুধু মসজিদে এসে বসে থাকবেন, তাতেই চলবে, তাতেই আপনি সরাসরি বেহেশতে চলে যাবেন। কৌতূহলী জনতার মধ্যে অবশ্য সবাই মজা দেখতে বা আনন্দ করতে আসেনি। এদের মধ্যে লুকিয়ে আছে কিছু কিছু যুবক, যারা শান্তি কমিটির হঠাৎ নেতা এবং ধর্মের দালালদের নাম লিখে নিচ্ছে ও মুখগুলো চিনে রাখছে। তারা মনে মনে শপথ নিয়েছে একদিন এই সমস্ত ব্যক্তিদের, যারা ভয় দেখিয়ে ও জোর জুলুম করে মুসলমান বানাচ্ছে, যারা পবিত্র ইসলামের নামে কলঙ্ক লেপন করছে, তাদের চরম শাস্তি দিতে হবে। একজনও নিস্তার পাবে না। গোটা বাংলাদেশ এখন পাকিস্তানি সেনাবাহিনীর দাপটে ঠান্ডা হয়ে গেলেও এই টাঙ্গাইল মহকুমাতেই গোপনে এক দুর্জয় শক্তিশালী যোদ্ধার দল কাজ করে যাচ্ছে। তাদের নেতার নাম কাদের সিদ্দিকী। মাত্র ২৪ বছরের এক যুবক এই কাদের। তার ডাকনাম বজ্র। পড়াশোনা ছেড়ে সে একসময় পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। বছর দুয়েক থাকার পর তার মন টেকেনি। সৈনিকের চাকরি ছেড়ে এসে সে আবার কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছিল। যোগ দিয়েছিল ছাত্র রাজনীতিতে। বেশ লম্বা চেহারা, সুঠাম শরীর, মুখে ফিডেল কাস্ট্রোর মতন দাড়ি গোঁফ। কিছুদিন আগেও লোকে তাকে চিনত টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা এবং জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই ডানপিটে বজ্র হিসেবে। ঢাকা শহর থেকে টাঙ্গাইলের দূরত্ব মাত্র ৬০ মাইল। ২৫শে মার্চ রাত্রে টাঙ্গাইলে কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি। ঢাকায় কি ঘটেছে তা জানাও যায়নি। কিন্তু পরদিন সকাল থেকেই ঢাকা থেকে সোজা সড়কপথে ছুটে আসতে লাগল হাজার হাজার মানুষ। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু কেউ বাদ নেই। তাদের মুখে চোখে সাংঘাতিক আতঙ্ক। কেউ কোনো কথা বলতে পারে না।
তারা পালাতে চায় গ্রামের দিকে। ক্রমে জানা গেল ঢাকায় মিলিটারিরা ট্যাঙ্ক ও কামান নিয়ে হঠাৎ আক্রমণ করেছে সাধারণ নাগরিকদের। বহু বাড়ি ধ্বংস হয়েছে, রাস্তায় পড়ে আছে শত শত লাশ। রাজারবাগ পিলখানায় গোলাগুলি চলেছে। গৃহস্থের ঘরে ঢুকে সৈন্যরা গুলি করে ও বেয়নের দিয়ে খুঁচিয়ে বাঙালি মারছে। একজন জানালো যে তার বাড়ি ধানমন্ডিতে। সে দেখেছে মধ্যরাত্রিতে একদল সৈন্য এসে বঙ্গবন্ধুর বাড়িতে গোলা চালাতে থাকে। বঙ্গবন্ধু অসীম সাহসে বেরিয়ে আসেন তাদের সামনে। তারা বঙ্গবন্ধুকে ধাক্কাতে ধাক্কাতে একটা গাড়িতে তুলে কোথায় নিয়ে গেছে কে জানে। ক্রমে ঢাকায় অত্যাচারের কাহিনীর সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না। তখন টাঙ্গাইলের প্রতিরক্ষা বিষয়ে নেতাদের চিন্তা করতেই হয়। নির্বাচিত গণপ্রতিনিধি ও সমস্ত দলের নেতাদের নিয়ে তৈরি হলো এক কমিটি। টাঙ্গাইলের সমস্ত প্রশাসনিক দায়িত্ব দেওয়া হলো সেই কমিটির ওপর। একটি সশস্ত্র বাহিনীও গড়ে তোলবার উদ্যোগ নেওয়া হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব তার গ্রেফতারের আশঙ্কা করে আগেই তার একটি নির্দেশ ঘোষণার ব্যবস্থা করে গিয়েছিলেন। কাকমারি বেতারে শোনা গেল সেই ঘোষণা। তিনি বাঙালি জাতিকে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যেতে বলেছেন। বাড়িতে বাড়িতে পাকিস্তানি পতাকা নামিয়ে ফেলে ওড়ানো হলো সবুজ, লাল ও সোনালি রঙের বাংলাদেশের পতাকা। শুধু টাঙ্গাইলের সার্কিট হাউসে তখনও উঠছে পাকিস্তানি পতাকা। এই সার্কিট হাউসে রয়েছে ২য় বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানি। সৈন্য সংখ্যা ১৫০। তাদের ৫ জন অফিসারের মধ্যে ২ জন পাঞ্জাবি। এই বাঙালি সৈন্যরা স্বাধীনতার সংগ্রামে যোগ দিতে ইচ্ছুক কিনা তা এখনও জানা যাচ্ছে না। এরা পাকিস্তানি পতাকা উড়িয়ে রেখেছে কেন? এর মধ্যে পুলিশ ও আনসার বাহিনী গণপরিষদের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু সার্কিট হাউসের সৈন্যবাহিনী বশ্যতা স্বীকার না করলে টাঙ্গাইলের নিরাপত্তা সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী চায় তার সঙ্গী সাথীদের নিয়ে সার্কিট হাউস ঘেরাও করতে। হাইকমান্ডকে রাজি হতেই হলো। কাদেরের দলে ছিল কিছু ছাত্র, শ্রমিক ও রিকশা চালক। তাদের সঙ্গে যোগ দিল কিছু পুলিশ ও আনসার বাহিনী। সব মিলিয়ে ৭০-৭৫ জন। এদের হাতের অস্ত্র কিছু অতি পুরনো ৩03 রাইফেল ও ২-১টি মান্ধাতার আমলের ব্রেটাগান। মাঝরাত্রিরে এই দলটি রওনা হলো বিবেকানন্দ আশ্রমের পাশ দিয়ে লৌহজং নদীর পাড় ঘেঁষে। শ্মশানঘাট পেরিয়ে সার্কিট হাউসের ১০০০ গজের মধ্যে এসে পড়তেই অতি উৎসাহী কেউ কোদালিয়া পুলের ওপর থেকে চালিয়ে দিল কয়েক রাউন্ড গুলি। সঙ্গে সঙ্গে সার্কিট হাউস থেকে গর্জে উঠল চাইনিজ মেশিন গান। বৃষ্টির মতন ছুটে আসতে লাগলো গুলি। এই আনাড়ি যোদ্ধারা সবাই আছড়ে পড়ল মাটিতে। মেশিন গানের ভয়ঙ্কর শব্দে তছনছ হয়ে গেল রাত্রির স্তব্ধতা। কিছুক্ষণ গুলিবর্ষণ বন্ধ হলে কাদের দেখল তার নিজস্ব কয়েকজন সঙ্গী সাথী ছাড়া বাকিরা সবাই উধাও। পুলিশ ও আনসাররা ভয় পালিয়েছে সবার আগে। কাদের কিছুতেই পশ্চাৎপসরণ করতে রাজি নয়। যদিও সে জানে যে এই সামান্য অস্ত্র দিয়ে এক সুশিক্ষিত সৈন্যবাহিনীর মোকাবিলা করা যায় না, তবু সে সারা রাত জেগে বসে রইল সেখানে। ভোরবেলা সে বন্ধুদের দিয়ে কয়েকটা মাইক্রোফোন জোগাড় করে আনল। তার উদ্দেশ্য বাঙালি সৈন্যদের সমর্থন আদায় করা, তাদের সঙ্গে যুদ্ধ করা নয়। শেষ পর্যন্ত সেই মাইক্রোফোনে বারবার আবেদন জানিয়ে সে ওই ২য় বেঙ্গল রেজিমেন্টের সুবেদারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ফেলল। সার্কিট হাউসে ওড়ানো হলো বাংলাদেশের পতাকা, কিন্তু শেষ পর্যন্ত ২য় বেঙ্গল রেজিমেন্ট টাঙ্গাইল ছেড়ে পিছিয়ে গেল ময়মনসিংহের দিকে। এরপর এলো ইস্ট পাকিস্তান রাইফেলসের একটি বাহিনী। তারা মুক্তিযুদ্ধে যোগ দিতে চায়। এদিকে ঢাকা থেকে পাকিস্তানি আর্মি টাঙ্গাইলকে জব্দ করতে এগিয়ে আসছে। ইপিআর বাহিনীর সঙ্গে যোগ দিয়ে কাদের তার সঙ্গীদের নিয়ে এগিয়ে গেল মুখোমুখি সংঘর্ষে। আশিকপুরে জাদুঘর পিসি সরকারের প্রাক্তন বাড়ির পাশে নির্বিঘ্নে কাটল সেই রাত। পরদিন করাতিপাড়া, তারপর গোরান সাটিয়াচোরার পাকিস্তানি আর্মির সঙ্গে টাঙ্গাইলের মুক্তিবাহিনীর প্রথম লড়াই হলো। রাস্তার দুধারে লুকিয়ে থাকা মুক্তিবাহিনীর আকস্মিক আক্রমণে পাকিস্তানি আর্মির বেশ কয়েকটি গাড়ি উল্টে গেল। প্রস্তুত হবার আগেই মারা পড়ল অনেক জওয়ান। তারপর শুরু হলো পাল্টা আক্রমণ। ভারী ভারী কামানের গোলা ও হেলিকপ্টারে মেশিন গানের স্ট্রাফিংয়ে মুক্তিবাহিনীরা দাঁড়াতে পারল না। থানাগুলোতে আবার উড়ল পাকিস্তানি পতাকা। কিছু লোক যারা বাংলাদেশ স্বাধীন করবে বলে লাফিয়েছিল, তারা মুহূর্তে ভোল পাল্টাল। রাজনৈতিক নেতারা টাঙ্গাইলের আস্তানা ছেড়ে কেউ কেউ লুকোলেন গ্রামে। অনেকেই চলে গেলেন ভারত সীমান্তের দিকে। কাদের সিদ্দিকী কিছুতেই পরাজয় স্বীকার করতে রাজি নয়।
সে তার ছোট দলটি নিয়ে এবং কয়েকটা গাড়িতে যতদূর সম্ভব অস্ত্র রসদ সংগ্রহ করে আত্মগোপন করতে চলে গেল পাহাড়ি জঙ্গলে। অসীম ধৈর্য ও সাহসের সঙ্গে সে কিছুদিনের মধ্যেই গড়ে তুলল নিজস্ব এক মুক্তিবাহিনী। অকস্মাৎ এই বাহিনী কোনো থানা আক্রমণ করে অস্ত্রশস্ত্র দখল করে নেয় কিংবা রাতের অন্ধকারে পাকিস্তানি আর্মির কোনো ঘাঁটির উপর ঝাঁপিয়ে পড়ে বেশ কিছু সৈন্যকে খতম করে আবার পালিয়ে যায় জঙ্গলে। এই বাহিনীকে দেখা যায় না, ধরাছোঁয়াও যায় না। সরকার থেকে ঘোষণা করা হলো দেশদ্রোহী কাদের সিদ্দিকীকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পাকিস্তানের দুশমন এই কাদের সিদ্দিকীকে কেউ আশ্রয় দিলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। তবু গ্রামের মানুষ কাদের ও তার সঙ্গী সাথীদের আশ্রয় দেয়। রাত দুপুরে তারা এসে পড়লে রান্না করে খাওয়ায়। পাকিস্তানি বাহিনীর ওপর তার চোরাগোপ্তা আক্রমণও অব্যাহত রইল। কাদেরের দল শুধু পাকিস্তানি শক্তিকেই আঘাত করে না, হঠাৎ এক একটা গ্রামে উপস্থিত হয়ে কুখ্যাত কোনো বিশ্বাসঘাতক বা দালালকে ধরে সকলের সামনে তার বিচার করে। দোষী প্রমাণিত হলে তৎক্ষণাৎ তাকে গুলি করে মারে। চোর ডাকাতরাও এখন এই মুক্তিবাহিনীকে ভয় পায়। গ্রামে গ্রামে রটে গেল কাদের সিদ্দিকী অর্থাৎ বজ্রভাই অলৌকিক শক্তির অধিকারী। তার আরেকটা ডাকনাম হল টাইগার এবং তার দলটির নাম কাদেরিয়া বাহিনী। দেশের অন্যান্য অঞ্চলের মুক্তিবাহিনী পিছু হটতে হটতে শেষ পর্যন্ত ভারতীয় সীমান্ত পার হয়ে গেছে। এখন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণ ও গেরিলা যুদ্ধের প্রস্তুতি চলছে। কিন্তু টাঙ্গাইলের এই কাদেরিয়া বাহিনী সম্পূর্ণ নিজেদের চেষ্টায় কি করে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। প্রথমে মুজিবনগরের বাংলাদেশ সরকার কিংবা ভারতীয় সহায়ক সেনানীর এই বাহিনীর অস্তিত্ব বিশ্বাস করতে চায়নি। কিন্তু পাকিস্তানি ফোর্সের ওয়্যারলেস মেসেজ ইন্টারসেপ্ট করে এদের খবর পাওয়া যেতে লাগলো। পাকিস্তানি ফোর্স এদের হামলায় ব্যতিব্যস্ত, কোথাও কোথাও তাদের ক্ষতি মারাত্মক। দুর্ধর্ষ পাকিস্তানি বাহিনীর বেষ্টনীর মধ্যে এসে এরা হামলা চালিয়ে যায়। স্বাধীন বাংলা বেতারের চরমপত্রে এবার টাঙ্গাইলের এই বিচ্ছুদের গাজুরিয়া মাইরের কথা বলা হতে লাগল। বিদেশের কয়েকটি সংবাদপত্রে বিস্ময় প্রকাশ করা হলো। ক্রমে জানা গেল কাদের সিদ্দিকীর নেতৃত্বে ৬-৭ হাজার মুক্তিযোদ্ধার একটি সুশৃঙ্খল নিয়মিত বাহিনী গড়ে উঠেছে। এরই মধ্যে একদিন ঘাটাইল ধলাপাড়ার সম্মুখ যুদ্ধে একটা ঘটনা ঘটে গেল। অল্প কয়েকজন সঙ্গী নিয়ে কাদের এলএমজি দিয়ে হানাদার খতম করে যাচ্ছে। হঠাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো তার ডান হাত দিয়ে। কি হয়েছে কিছুই বুঝতে পারল না সে, কিন্তু তার সারা গায়ে রক্ত, এমনকি তার এলএমজিটাও রক্তে ভেসে যাবার উপক্রম। সেই অবস্থায় গুলি ছুটতে ছুটতে সে রাস্তার পাশে ঢালু জমি দিয়ে নেমে গেল। নিজের সম্পর্কে তার চিন্তা করার সময় নেই। এই যুদ্ধে হানাদারদের যথেষ্ট ক্ষতি হলেও কাদেরের সহযোদ্ধা হাতেম শাহাদাত মৃত্যুবরণ করেছে। কিছু পরে নিরাপদ জায়গায় সরে এসে একটা চালাঘরে আশ্রয় নিয়ে কাদের পরীক্ষা করে দেখল নিজেকে। শত্রুপক্ষের একটা গুলি এসে তার এলএমজির ফোরসাইট নবে লাগে। নবটা ভেঙে সপ্লিন্টার তার ডান হাতের তালু ভেদ করে চলে গেছে, আর বুলেটটা 1 হাঁটুর ইঞ্চিখানেক ওপরে ঢুকে বসে আছে। সর্বাধিনায়কের এই অবস্থা দেখে কয়েকজন মুক্তিযোদ্ধা মাটি আছড়ে কাঁদতে শুরু করে দিল। কাদের তার হাঁটুর কাছে প্যান্ট ছিঁড়ে ক্ষতস্থানটায় ঢুকিয়ে দিল বাঁ হাতের করে আঙুল। খানিকটা টেপাটেপি করতেই বেরিয়ে এলো গুলিটা। কাদের তার সঙ্গীদের বলল, কাঁদছিস কেন? এই দেখ, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ভারতীয় সীমান্তের ওই পাশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের সঙ্গে এর আগে যোগাযোগ হয়েছিল। এখন সেখানে হঠাৎ খবর এলো পাকিস্তানি বাহিনী সর্বত্র সগর্বে প্রচার করে বেড়াচ্ছে যে ধলাপাড়ার যুদ্ধে কাদের সিদ্দিকী খতম হয়ে গেছে। পাকিস্তানি ফৌজ মিষ্টি বিতরণও শুরু করে দিয়েছিল, কিন্তু তাদের সে আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। আহত অবস্থায় প্রায় 150 মাইল পায়ে হেঁটে অনেকগুলি নদী পেরিয়ে শেষ পর্যন্ত বুগাই নদীর অপর পারে ভারতীয় শিবিরে এসে উপস্থিত হল কাদের সিদ্দিকী। অনেক চমকপ্রদ অভিযানের নায়ককে এবার সশরীরে জলজ্যান্ত অবস্থায় দেখা গেল। আহত হলেও সে কাহিল হয়নি, টাইগার নামটি তাকে মানায়। ভারতীয় এলাকায় চিকিৎসা করিয়ে সুস্থ হবার পর প্রচুর সংবর্ধনা পাচ্ছিল কাদের। তবু সে দারুণ বিপদের ঝুঁকি নিয়ে আবার ফিরে গেল নিজের এলাকায়। নিজের বাহিনী ছেড়ে সে দূরে থাকতে চায় না। সে আবার লড়াই চালিয়ে যেতে চায় টাঙ্গাইল শত্রুমুক্ত করার জন্য। ধলেশ্বরী নদীর বুকে এই বাহিনী একদিন এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল। নারায়ণগঞ্জ থেকে সৈন্য ও গোলাবারুদ ভর্তি 7টি স্টিমার ও জাহাজ চলেছে উত্তরবঙ্গের দিকে।
টাঙ্গাইল শহর এখন পুরোপুরি পাকিস্তানি সামরিক বাহিনীর অধীনে। এছাড়া কালিহাতি, ঘাটাইল, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, মধুপুরেও হানাদারদের প্রচুর অস্ত্র ও সৈন্য মজুদ। সেই জন্যই জাহাজগুলি চলেছে নিশ্চিন্তে, ঢিলেঢালা গতিতে। কিন্তু এরই মধ্যে ভুয়াপুর নামে একটি ছোট্ট জায়গায় রয়েছে মুক্তিবাহিনীর একটি গুপ্ত ঘাঁটি। সেখানে এসে পৌঁছল ওই জাহাজ চলাচলের খবর। কাদের সিদ্দিকী সেখানে নেই, তবে সে নদীপথের ওপর নজর রাখার পরামর্শ দিয়ে রেখেছে। ওই জাহাজগুলির একটি বাঙালি সারিং গোপনে কিছু খবরও পাঠিয়েছে। সর্বাধিনায়ক ভুয়াপুরের ওই মুক্তিবাহিনীর ইউনিটকে জাহাজগুলি আক্রমণ করার নির্দেশ পাঠালো। এটা একটা অসম্ভব প্রস্তাব। এ যেন ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দারের এক দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ করার মতন। গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা ও সামান্য কিছু অস্ত্র নিয়ে কি পাকিস্তানি নৌবাহিনীর মোকাবিলা করা যায়? কিন্তু এত সব অস্ত্র, গোলাবারুদ উত্তরবঙ্গে পৌঁছলে সেখানে পাকিস্তানি সীমান্তরক্ষীরা দুর্জয় হয়ে উঠবে। মুক্তিবাহিনীরও সাংঘাতিক অস্ত্রের ক্ষুধা। অসম্ভবকে সম্ভব করার জন্যই তারা লেগে পড়ল। ধলেশ্বরীর ধারে মাটিকাটা নামে একটি গ্রাম। সেখানে ঘাপটি মেরে বসে রইল মুক্তিযোদ্ধাদের একটি ছোট দলের কমান্ডার মেজর হাবিব ও তার কয়েকজন সঙ্গী। এর আগে ছেঁড়া লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে ও কাঁধে ঝাঁকি জাল ঝুলিয়ে সাধারণ গ্রাম্য জেলের ছদ্মবেশে হাবিব জাহাজগুলোর কাছ থেকে ঘুরে এসেছে। পাকিস্তানি সৈন্যদের সঙ্গে কথাবার্তাও বলে এসেছে। ওদের মনে কোনো রকম উদ্বেগের চিহ্নমাত্র নেই। হাবিবের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সংখ্যা মাত্র 18 জন, আর সঙ্গে আছে 2 ইঞ্চি মর্টার 3খানা, 6টা এলএমজি, কয়েকটি চাইনিজ ও ব্রিটিশ রাইফেল ও একটি ব্রিটিশ রকেট লঞ্চার। 7টি জাহাজ সমান দূরত্ব রেখে আস্তে আস্তে এগোচ্ছে। হাবিব আগেই বলে রেখেছে যে সে প্রথম গুলি না ছুড়লে অন্য কেউ আক্রমণ করতে পারবে না। একটি জাহাজ পার হয়ে গেলে অল্প বয়সী ছেলেরা অস্ত্র হাতে ছটফট করছে, কিন্তু হাবিব নীরব, স্থির। 2টি জাহাজ গেল, 3টি জাহাজ গেল, তবু হাবিব অস্ত্র তুলল না। নদীর মাঝখানে চর, পূর্ব দিকে জলের গভীরতা বেশি। জাহাজগুলি যাচ্ছে সেই দিক দিয়ে। মুক্তিযোদ্ধারাও সেই পাড়েই বসে আছে। 5খানা জাহাজ পার হয়ে যাবার পর শেষ 2টি জাহাজ এলো। তাদের আকার বিরাট, আগাগোড়া ত্রিপলে ঢাকা। ওপরে অস্ত্র কোলে নিয়ে পাহারাদার সৈন্যরা গল্পগুজব করছে। রেঞ্জের মধ্যে আসতেই মেজর হাবিব এলএমজি থেকে গুলিবর্ষণ শুরু করল। সঙ্গে সঙ্গে অন্যদের অস্ত্রগুলো একসঙ্গে গর্জে উঠল। আশ্চর্যের ব্যাপার এই যে কোনো রকম প্রতি আক্রমণও এলো না। প্রায় কয়েকজন পাকিস্তানি সৈন্য প্রথম গুলির ঝাঁকে প্রাণ দিল, বাকিরা প্রাণ ভয়ে লাফিয়ে পড়ল নদীতে। অগ্রবর্তী জাহাজগুলো সাহায্যের জন্য পিছিয়ে এলো না, বরং তারা যেন আরও ভয় পেয়ে গতি বাড়িয়ে পালালো সিরাজগঞ্জের দিকে। তারা কল্পনাই করতে পারেনি যে মুক্তিবাহিনী এত বড় 2টি জাহাজকে আক্রমণ করতে সাহস করবে। তাছাড়া জাহাজ 2টি গোলা বারুদের ঠাসা, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে সব শুদ্ধ উড়ে যেতে পারে। জাহাজ দুটো ঠেকে গেল মাটির চড়ায়। তখনই বিস্ফোরণ ঘটল না। অসীম সাহসী হাবিব 3-4 জনকে সঙ্গে নিয়ে একটা ছোট নৌকোয় চেপে একটা জাহাজে উঠল। এদিকে ওদিকে কয়েকটি মৃতদেহ ছড়ানো, আর জাহাজ ভর্তি লক্ষ লক্ষ কোটি কোটি কার্তুজ, বুলেট ও কামানের গোলা, এছাড়া কিছু কামান ও মর্টার। কাছাকাছি গ্রাম থেকে দলে দলে ছুটে এলো স্বেচ্ছাসেবকেরা। নামানো শুরু হলো অস্ত্র ও গোলাবারুদ। প্রায় 500 জন লোক 6 ঘন্টা ধরে ওঠানামা করেও সেই 2টি জাহাজের 1/4 বেশি অস্ত্র গোলাবারুদের পেটি খালাস করতে পারল না। আর দেরি করা যায় না, যে কোনো মুহূর্তে হানাদার বাহিনী ফিরে আসবে। জাহাজ 2টিতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তার আগেই অস্ত্রভর্তি নৌকোগুলো নিরাপদ জায়গায় সরিয়ে সকলের স্থান ত্যাগ করাবার ব্যবস্থা হয়েছে। পরবর্তী কয়েকদিন ধরে চলল সেই অগ্নিদগ্ধ জাহাজ 2টি থেকে গোলাবারুদের বিস্ফোরণ, কানে তালা ধরানো ভয়ঙ্কর শব্দ। প্রতিশোধ নেবার জন্য 3 দিক থেকে এগিয়ে এলো পাকিস্তানি সৈন্যদল। আকাশ দিয়ে উড়ে এলো 2টি বিমান। একসঙ্গে গোলাবর্ষণ করেও তারা মুক্তিবাহিনীর গায়ে আঁচড় বসাতে পারল না। তারা তখন একটার পর একটা সেতু ধ্বংস করে পিছিয়ে যাচ্ছে। পাকিস্তান বাহিনীর 2টি জাহাজ সমেত প্রায় 21 কোটি টাকার অস্ত্র ধ্বংস করে ফেলল গুটি কয়েক বাঙালি ছেলে, যাদের মধ্যে অনেকেই মাত্র কয়েক মাস আগেও কোনো অস্ত্র ছুঁয়ে দেখেনি।
পরবর্তী পর্বে আমরা জানব সিরাজুলের সঙ্গে কলকাতার রাস্তায় দেখা হলো মঞ্জুর।